আসসালামু আলাইকুম, স্বাগতম পলিটিক্যাল পালস একটি রাজনৈতিক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্বে। সাথে আমি আছি রাহনুর আশরাফ মিম। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, অর্থনৈতিক উন্নয়ন নাকি সামাজিক ন্যায় বিচার হবে আগামী সরকারের প্রধান অগ্রাধিকার, এবং দ্বিতীয়ত, প্রচলিত রাজনৈতিক ধারা ও নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য কোথায়? এই বিষয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসেবে জনাব এম আল আমিন, সভাপতি ইনসানিয়ত বিপ্লব আয়ারল্যান্ড, এবং উপস্থিত আছেন জনাব নুরুল আলম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দুজন অতিথিকে সালাম, আসসালামু আলাইকুম এবং স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুরুতে চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব আল আমিন সাহেবের কাছে। আপনার কাছে প্রথমেই জানবো আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ রাসূলুল কারীম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন, আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি কি? ধন্যবাদ। ইনসানিয়ত বিপ্লব আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র মানবতাভিত্তিক রাজনৈতিক দল। আম এবং ইনসানিয়ত বিপ্লব আম একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলি, একটা সেন্টেন্সে যদি বলি যে প্রচলিত যেই আম রাজনৈতিক ব্যবস্থা যার মধ্যে ৩ টা ধারার রাজনীতি আমরা দেখতে পাই, আ সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং দুনিয়ার প্রেক্ষাপটেও যদি বলি। একটা হচ্ছে আপনার ধর্মের নামে যে রাজনীতি, সেইটা। আরেকটা আমরা দেখতে পাই জাতীয়তাবাদের নামে যে রাজনীতি। এবং আরেকটা হচ্ছে যে যেটা আরেকটু সফিস্টিকেটেড ভার্সন অফ আ বস্তুবাদী মানে জাতীয়তাবাদী বস্তুবাদী রাজনীতি, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক যে রাজনীতি। তো এই ৩ টার মানে সম্পূর্ণ বিপরীতে মানবিক, সার্বজনীন এবং সব মানুষের মালিকানা অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেইটা হচ্ছে ইনসানিয়ত বিপ্লবের রাজনীতি। একেবারে যদি আমি একটা সেন্টেন্সে বলি। তারপর আরেকটু যদি আমরা ইলাবোরেট করি, সেক্ষেত্রে এটার কনভিকশনটা হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি কিংবা জাতীয়তাবাদের নামে রাজনীতি কিংবা সমাজতান্ত্রিক রাজনীতি, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু এরা প্রধানত সব মানুষের প্রতিনিধিত্ব করে না। একক ধর্মের নামে রাজনীতি সব ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করে না। এইটা ফান্ডামেন্টালি রাষ্ট্রের যে সংজ্ঞা, সেটাকে চ্যালেঞ্জ করে। আপনি যখন কোনো রাষ্ট্র বা রাজনীতি যখন একটা ধর্মের নামে হয়, কারণ রাষ্ট্র বা রাজনীতির একটা বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে যে এখানে সব ধর্মের মানুষ থাকবে এবং কারো থেকে কেউ সুপিরিয়র অথবা ইনফিরিয়র হবে না। সেটা প্র্যাকটিক্যালিও হবে না, সেটা মানে 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 সকল্ড কথাবার্তার মধ্যেও হবে না, সেটা আইনগতভাবেও হবে না এবং প্র্যাকটিক্যালিও হবে না। একইভাবে এক জাতীয়তাবাদী যেসব রাজনৈতিক ব্যবস্থা রয়েছে কিংবা সমাজতান্ত্রিক রাজনীতির কথা যদি আমরা বলি, সমগ্র দুনিয়াতে যে সমস্ত সমাজতান্ত্রিক মডেল আমরা এখনো পর্যন্ত দেখেছি, সেটা সমাজতান্ত্রিক ইকোনমির নামে মূলত সমাজতান্ত্রিক রাজনীতি। তো ফলে বিশেষত আমরা বাংলাদেশে যেই ফেনোমেননটা লক্ষ্য করছি, যেটা খুব ভয়ানক এবং খুবই ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে আপনার ধর্মের নামে, একক ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদী, সেটা একই সাথে ধর্মবিরোধী, একই সাথে জীবন বিরোধী এবং একই সাথে সেটা রাষ্ট্রবিরোধী। ইনফ্যাক্ট সেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা সংবিধান বিরোধী এজ ওয়েল। তো ফলে মানে এই এই এক ধর্মভিত্তিক রাজনীতি, এক জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক রাজনীতির বিপরীতে সমগ্র মানুষের সার্বজনীন মালিকানার ভিত্তিতে, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা ফান্ডামেন্টাল ভ্যালুস হচ্ছে যে যেটা দুইটা ফান্ডামেন্টাল মালিকানার উপরে বেস করে, ওনারশিপের উপরে বেস করে গঠিত। নাম্বার ওয়ান, যে সব মানুষ তার জীবনের মালিক। এই সব মানুষ তার জীবনের মালিক কথাটা খুবই মানে সিম্পল একটা কথা। দুনিয়াতে এমন কেউ নাই যে এটা সে বিশ্বাস করবে না। সব মানুষ তার জীবনের মালিক, এটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে তার মূল মালিক আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রদত্ত, তাকে একটা নিজস্ব মালিকানা দেওয়া হয়েছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে জন্য সে ভালো কাজ করলে সেটার পুরস্কার সে পায় এবং খারাপ কাজ করলে বা সে যেটাই করে সেটার কনসিকুয়েন্সটা তাকেই ভোগ করতে হয়। এই কথাটার মানে হচ্ছে যে সে তার জীবনের মালিকানা। এটার মানে রাষ্ট্রীয় বা সামাজিক প্রয়োগটা হচ্ছে যে একটা মানুষ, সে যে ধর্ম, যে জাতীয়তা, যে মানে যেভাবে সে চলতে ফিরতে চায়, যেভাবে সে তার জীবনযাপন করতে চায়, যেভাবে সে কাপড় পরতে চায়, যে ধর্ম সে প্র্যাকটিস করতে চায়, যে কথা সে বলতে চায়, যে ফেইথ সে প্রিচ করতে চায় অথবা প্র্যাকটিস করতে চায়, সেটা তাকে বলতে দিতে হবে। সেটা আমরা মানে সেটা ফান্ডামেন্টালি অস্বীকার হয় যদি একক ধর্মের নামে রাষ্ট্র হয় এবং একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হয়। সেটা আমরা অলরেডি দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখছি এবং বাংলাদেশেও দেখছি। আপনি যদি দেখেন যে ধর্মের নামে রাজনীতি যারা করছেন, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে যদি তাদের ফেনোমেননগুলো যদি দেখেন, যে লোকজনকে ধরে
চুল কেটে দেওয়া, ওইটা আল্লাহর আইন, অর্থাৎ সে তাকে যে আইনটাকে সে আল্লাহর আইন মনে করতেছে সেটাকে বাকি সবার উপর বাধ্যতামূলকভাবে চাপাই দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু ওই জায়গা থেকে আসে যে মানুষ যে তার জীবনের মালিক সেটাকে অস্বীকার করা। এবং দ্বিতীয় যে মালিকানাটা আমি যেটা বললাম যে সব মানুষ সমগ্র দুনিয়ার মালিক, সমগ্র দুনিয়ার মালিক বলতে এখানে বোঝায় এগেইন সেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে আসছে, আল্লাহ সমস্ত কিছুর মালিক, এবং সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবাইকে একটা মানে একটা 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 অস্থায়ী একটা মালিকানা দেওয়া হয়েছে, যে জন্যে সূর্য আল্লাহ পাক তৈরি করেছেন কিন্তু আমরা সেটা ভোগ করতে পারি সবাই, এবং এখানে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। যেটা অক্সিজেন সেটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু সব মানুষের জন্য করেছেন, এবং সেটা সবাই যার যার নেসেসিটি অনুযায়ী সেটা সে করতে পারে। তবে এটার সামাজিক এবং রাষ্ট্রীয় একটা মানে প্রায়োগিকতা আছে, সেটা হচ্ছে কি রাষ্ট্রের যেই সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বলতে সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় কোষাগার না, সবকিছুতেই এটা সবার মধ্যে সমানভাবে বন্টন হওয়া, যেটাকে ইমাম হায়াতুল্লাহ রহমা ইনসানিয়ত বিপ্লবের যে প্রতিষ্ঠাতা যিনি বলেছেন যে সম্পদের গণতন্ত্রায়ন হওয়া। এবং আপনি আপনি আপনার রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু আছে, আপনার একটা রাষ্ট্রের একটা ইমেন্স অ্যামাউন্ট অফ রিসোর্স থাকে, কিন্তু এই ইমেন্স অ্যামাউন্ট অফ রিসোর্স ইউজলেস যদি সেটা আপনার রাষ্ট্রের নাগরিককে সমানভাবে সেটা বন্টন করে না দেওয়া হয়। সেটা আরো লং এবং ব্যাখ্যা আছে, বাট সংক্ষিপ্তভাবে বললে ইনসানিয়ত বিপ্লবের রাজনীতি ফান্ডামেন্টালি দুইটা ওনারশিপের উপরে বেস করে গঠিত, এবং পাশাপাশি সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ। যিনি যারটা যে সত্য বলছেন সে তারটা বলতে পারার মানে যে সুযোগ। একজন মানুষ বলছেন 2 2 5, সেটা আমরা জানি সবাই মিথ্যা কথা, এখানে আমরা যে তিনজন আছি তিনজন জানি, সমগ্র দুনিয়া সব মানুষ জানে যে 2 2 5 এটা মিথ্যা কথা, কিন্তু তারপরে সেটা তাকে বলতে দিতে পারা এবং তাকে একাডেমিক্যালি চ্যালেঞ্জ করা যে না ভাই 2 এ 2 এ 4 হয়, কারণ একে আর একে যোগ করলে যেমন 2 হয় সেভাবে 2 এ 2 এ যোগ করলে 4 হয়, সেটা 5 হয় না। কিন্তু তাকে কণ্ঠ রোধ না করা, আমরা কিছুদিন আগে দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে অফিস পুরাই দেওয়া হলো, তাদের সাথে আপনার ফান্ডামেন্টালি ডিফারেন্স থাকতে পারে, সেটা আমারও আছে। তাদের পলিটিক্যাল অ্যাপ্রোচের সাথে বেশিরভাগ জিনিসের সাথে ব্যক্তিগতভাবে আমি বললে আমারই ফান্ডামেন্টালি মানে ডিফারেন্স আছে, সেটা আপনি একাডেমিক্যালি মানে ফেস করবেন, নট বাই ফোর্স। তো ফলে এই ফান্ডামেন্টাল এই তিনটা জিনিসের উপর বেস করে ইনসানিয়ত বিপ্লবের রাজনীতি গঠিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আলামিন সাহেব, আসলে নতুন কিছু কথা শুনেছি। আমি চলে যাচ্ছি আমাদের জনাব বাঁধন সাহেবের কাছে একই প্রশ্ন নিয়ে। আপনাদের রাজনৈতিক ভিত্তি কি? দেখুন, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী বিজেপি আমরা কাজ করেছি, এবং কি আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ আসলে সকল দেশের তুলনায় একটু আলাদা, তো সুতরাং সেই হিসাবে আমাদের বিজেপি রাজনীতির থিমটাও আমরা আলাদা। বেসিক্যালি ধরেন হচ্ছে আমরা চাই জাতীয়তাবাদী আদর্শের মিলিত হয়ে আমরা কার্যকলাপ করতে। আমরা বেসিক্যালি চিন্তা করি যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করাটা হচ্ছে আগামী বাংলাদেশ। কারণ বর্তমান তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়ে গেছে যে আন্দোলন সংগ্রাম কি, এবং কি ফ্যাসিবাদী শক্তি কি, এবং এই ফ্যাসিবাদী শক্তিকে কিভাবে বিরোধ করতে হয়। সুতরাং আমরা চিন্তা করি যে আগামী বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, এবং কি সকল তরুণ মেধাবী এবং আহ দিনমজুর ভাই এবং সকল শ্রমিক পেশার মানুষদের নিয়েই আমরা আগামী রাজনীতি ইস্টাবলিশমেন্ট করতে চাই বাংলা জাতীয় পার্টি বিজেপির থেকে। সুতরাং আমাদের প্রত্যাশা আগামী বাংলাদেশ একটা সুষ্ঠু সমৃদ্ধির বিনির্মাণে বাংলাদেশ হবে, এবং আগামী বাংলাদেশে আমরা সকলে অংশগ্রহণ ভাবে আমরা নিজেদের অধিকার আদায় করে নিতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখি। সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে একটাই, যেন আমরা আগামীতে যে নতুন বাংলাদেশটি আসছে সেই নতুন বাংলাদেশের মানুষের মূল থিমটা কি, মানুষের সেবাটা কি, সেটা যেন আমরা কাজে লেগে কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মূলধারা রাজনীতি। ধন্যবাদ, আমরা আশা রাখছি। আমি চলে যাচ্ছি আবারও আমাদের অতিথি জনাব আলামিন সাহেবের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের আগামী 5 বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অর্থনৈতিক উন্নয়ন নাকি সামাজিক ন্যায় বিচার? এবং আপনারা কোনটিকে সবার আগে অগ্রাধিকার দেবেন? দেখেন মানে এইটা একটা খুবই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। যখন আপনি চুজ দিয়ে দেন আর কি মানে এইটা অথবা ওইটা, আমি যেটা মানে ইনসানিয়ত বিপ্লব মনে করি যে মানুষ হিসেবে বাংলাদেশের না সমগ্র দুনিয়ার সব মানুষের প্রথম যেই আমি বলবো যে স্ট্রাগল, সেটা হচ্ছে যে নিজেকে চিনতে না পারা এজ এ হিউম্যান, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টালি 1 নাম্বার। এটা হইলে বাকিগুলো চলে আসে। আপনি সামাজিক নিরাপত্তার কথা বলছেন অথবা অর্থনৈতিক নিরাপত্তার কথা বলছেন, এটা ফান্ডামেন্টালি নোটেড ইন দিস। যেমন ধরেন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা যদি ইউএস এর কথাই বলি, ওখানে অর্থনৈতিক নিরাপত্তার খুব একটা অভাব নেই, মানে মোটা দাগে বলা যায় আর কি, ওখানে একেবারেই যে পোভার্টি নেই আমি সেটা বলছি না।
কিন্তু বা সোশ্যাল মানে যে সিকিউরিটি কথা বলে সোশ্যাল নিরাপত্তার খুব একটা যে অভাব আছে সেটা না, কিন্তু তারপর আমরা দেখছি লিটারালি একটা থাগ ওই দেশটাকে চালাচ্ছে। হ্যাঁ, ট্রাম্পকে থাক বললে এটা কোনো মানে ডাকাত বললে কোনো অংশে সেটা কম হবে না। মানে 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 এটা সেলফ ডিক্লেয়ার, উনি উনি নিজেই বলতে চাচ্ছেন যে উনি অমুক জায়গা থেকে তেলের জন্য অমুককে উঠাই দিচ্ছেন, উনি ওই যে জায়গা দখল করতে যাচ্ছেন ইত্যাদি। তো এইটা কিন্তু আপনার মানে সোশ্যাল সিকিউরিটি কিংবা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটাকে বন্ধ করতে পারছে না। আপনি যে বোর্ড অফ মানে যেটা পিস যেটা করছে তারা গাজাতে, আপনি যদি পরে দেখেন এগুলো দেখবেন যে এখানে তারা মূলত এটাকে একটা মানে টুরিস্ট হাব বানাইতে চাচ্ছে সমগ্র দুনিয়ার মানুষ। এখানে বিচ আছে, সো এখানে হিউজ, এটা মূলত এই এই টোটাল প্রজেক্টটাই নেওয়া হয়েছে গাজাতে ফিলিস্তিনবাসী শূন্য করে দেওয়ার জন্য। এখানে কোনো মানুষ থাকবে না, আপনি যদি রিসেন্ট কিছু রিপোর্টগুলো দেখেন। তো এখানে অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তা তাকে কোনো কিছুই এইরকম একটা থাক, এই একটা টাইম এরকম একটা ডাকু মানুষকে তার যে রাষ্ট্রের সমস্ত মানুষের উপরে তার অবৈধ কর্তৃত্ব করতে কিন্তু স্টপ মানে করছে না। আপনি সোশ্যাল সিকিউরিটি বা অর্থনৈতিক সিকিউরিটি কিন্তু এখনো পর্যন্ত যে শত শত ইউএস সিটিজেনকে ডিপোর্ট করে দিচ্ছে, আপনারা হয়তো দেখছেন, বা গুলফ মানে আইস যেই তাদের যে ইমিগ্রেশন যেই অথরিটি সেটা সরাসরি শুট করে মানুষ মেরে ফেলতেছে। ফলে যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও সেম। আমরা ফান্ডামেন্টালি প্রথমত যে জিনিসটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে মানুষ মানুষ হিসাবে সেটা তাকে বুঝতে পারে। আমরা মনে করি এটাই সবচেয়ে বড় স্ট্রাগল, যে মানুষ একটা মানুষ সে বস্তুর ঊর্ধ্বে তাকে চিন্তা করা। সে বাঙালি বাংলাদেশি এগুলোর উপরেও সে মানুষ, সে অন্য যে কোনো ধর্মের পরিচয়ের আগে সর্বপ্রথম প্রাথমিকভাবে যে তার যে পরিচয়টা সেটা হচ্ছে যে সে মানুষ ফান্ডামেন্টালি, মানে প্রথমত। ঠিক আছে, আলটিমেটলি সে মুসলিম হলে অবশ্যই সে ইমানদার। আমি নিজে মুসলিম, সুতরাং আমি মনে করি যে আলটিমেটলি চূড়ান্তভাবে আমি একজন মুমিন, আমার চূড়ান্ত পরিচয় মুমিন মুসলিম। এবং ইন বিটুইন ভাষা হিসাবে আমি বাঙালি, রাষ্ট্র হিসাবে বাংলাদেশি, বিভিন্ন পরিচয় আমি সেটা ধারণ করতে পারি, কিন্তু প্রথমত আমি মানুষ। এই প্রথমত মানুষ হিসাবে চিন্তা করলেই আসলে অর্থনৈতিক সিকিউরিটি আপনি যেটা বলছেন, অর্থনীতির গণতন্ত্র আইনটা তখন আসবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যদি আমি একটা কথা বলি, আমি শিওর যে আপনি যে জিনিসটা প্রিচ করতে চান সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা হিউজ প্রবলেম হচ্ছে দুর্নীতি। এই আমি কিছুদিন আগে দেখলাম রিক্সার ড্রাইভার খুব সম্ভবত না ভোট দিবেন বলতেছেন, ওকে পিটানো হচ্ছে। আমি হা বা না সেটার পক্ষে, সেটা আমার ব্যাপার, কিন্তু এই যে মানুষের যে ন্যাচারালি জানমালের যে নিরাপত্তা সেটা আমরা প্রথমত নিশ্চিত করতে চাই, এবং তারপরে দ্বিতীয়ত মানুষের মানে কি বাক স্বাধীনতা, এই যে জিনিসগুলো আমি বললাম, মানুষের কথা বলার স্বাধীনতা, তার অধিকার, এবং অবশ্যই সেটার সাথে সাথে পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা তো অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন সাহেব। আমি জনাব প্রাথমিক সাহেবকে একই প্রশ্ন করব, বাংলাদেশের আগামী 5 বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অর্থনৈতিক উন্নয়ন নাকি সামাজিক ন্যায় বিচার, এবং আপনারা কোনটিকে সবার আগে অগ্রাধিকার দিচ্ছেন? দেখুন, প্রথমত হচ্ছে একটা রাজনৈতিক দলের দুটো দিকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ হচ্ছে কি, যদি আপনার সামাজিকতা না থাকে অর্থনৈতিক উন্নয়নও হবে না। সামাজিক অবক্ষয় হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় একটা অবক্ষয়। সুতরাং সামাজিকতা ডেভেলপমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কখনোই ধরেন হচ্ছে মানুষ মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারে না। সুতরাং সামাজিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং কি অর্থনৈতিক উন্নয়নটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাইড। কারণ হচ্ছে একটা জিনিস আপনাকে আমি বুঝাই, যে জিনিসটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে, বিগত 17 বছর ফ্যাসিস্ট গভর্নমেন্ট যা যা করে গিয়েছে সেগুলো কিন্তু বর্তমান সরকারের কাছে খুব চ্যালেঞ্জিং হিসাবে রয়েছে। এবং আগামী যে সরকারটা গঠিত হবে, নির্বাচনকালীন সরকার নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে, তারা যে সরকারে বসার পরে তারা যে 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 জায়গায় গ্যাপ গুলো আছে, যেখানে আপনারা জানেন যে 17টি বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রতিটি স্থানে তারা হচ্ছে মানে সামাজিক অবক্ষয় থেকে নৈতিক অবক্ষয় তারা সবকিছু করে গিয়েছে। সুতরাং সেই জায়গাগুলো যদি ইস্টাবলিশমেন্ট ভাবে আপনি যদি অগ্রাধিকার দিতে চান, তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনার হচ্ছে কাজ করতে হবে প্রথমত। সুতরাং বাংলাদেশটা যতটুকু দেখা যাচ্ছে যে আপনার খুব সুন্দর সাজানো গোছানো একটা দেশ, কিন্তু ভিতরে কিন্তু আমাদের দেশটা কিন্তু খুবই সাজানো গোছানো না। এই দেশে যেমন সামাজিক উন্নয়ন প্রয়োজন, সে ঠিকভাবে অর্থনৈতিক উন্নয়নটা প্রয়োজন। কারণ এই দেশের মানুষ একটা 50,000 টাকা বেতন পাইলো, তিনি কিন্তু ভালোভাবে মিডল ক্লাস ফ্যামিলি চলতে পারে না ঢাকা শহরে। সুতরাং সেই জায়গা থেকে আপনার অর্থনৈতিক উন্নয়নটা প্রয়োজন, এবং কি সামাজিক ভাবেও সামাজিকতা যদি না থাকে, সুতরাং সেই হিসেবে এই অর্থনৈতিক বলেন নীতি নৈতিকতা বলেন সবকিছু অবক্ষয়ের দিকে চলে যায়। সুতরাং দুটো জিনিসই আমরা একটা রাজনৈতিক দল হিসাবে প্রাধান্য দিব বাংলাদেশের জনগণের জন্য।